মজাদার এই কালাভুনাটা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি করেছি। কালাভুনা মানেই এই নয় যে কালো হতে হবে মাংসের কালারটি। কালাভুনা রান্না করার সহজ রেসিপি আজকে আমি শেয়ার করেছি। খুব সহজেই কিন্তু এই মজাদার কালাভুনাটা আপনিও তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দীপা কিচেন্স থেকে আজ আমি এই কালাভুনার রেসিপিটি উৎসর্গ করছি রুমানা রান্নাঘর আপুকে। কালাভুনা তৈরি করার জন্য এখানে আমি 1 কেজির উপরে কিছুটা মাংস নিয়েছি, আর মাংসটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি মশলাটা তৈরি করে নেব। কালাভুনা রান্না করার জন্য কিন্তু এই মশলাটা অবশ্যই আপনাকে তৈরি করতে হবে, আর এই মশলাগুলো কিন্তু আমাদের হাতের কাছেই থাকে। এখানে যে মশলাগুলো আমি নিয়েছি, 1 টেবিল চামচ নিয়েছি জিরা, 1 টেবিল চামচ নিয়েছি মৌরি, 1 টেবিল চামচ গোটা ধনিয়া, 4-5টার মতো লং নিয়েছি, 3-4 টুকরো দারচিনি নিয়েছি, সাদা এলাচ নিয়েছি, জয়ত্রী নিয়েছি, কালো ও সাদা গোলমরিচ নিয়েছি, কাবাব চিলি নিয়েছি 1/2 টেবিল চামচের মতো, জয়ফল নিয়েছি 4 ভাগের 1 ভাগ। এখন যে দারচিনি, এলাচ, জয়ফল, কালো এলাচ এগুলো প্রথমে আমি একটু ভেজে নেব হালকা করে। চুলার আঁচটা মিডিয়াম করে রেখে আমি ভেজে নিচ্ছি। সামান্য কিছু কালার চলে আসলে তখন আমি ধনিয়া, জিরা এগুলো আমি দিয়ে দিচ্ছি, গোলমরিচ এগুলো কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সেজন্য আমি পরে এগুলো দিয়ে মাত্র 30 সেকেন্ডের মতো একটু কালার করে ভেজে নেব। একবারে কিন্তু ভাজা যাবে না। কালাভুনা তৈরি করতে কিন্তু এই মশলাটার প্রয়োজন হয়, সুন্দর একটা ঘ্রাণ আসবে। এই মশলাটা কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলো কিন্তু ঠান্ডা করে গুঁড়ো করে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নেব কিছুটা ঠান্ডা করে। আপনি চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। আর এখানে আমি কিন্তু স্টার অ্যানিসের হাফ অংশটা দিয়েছি, পুরোটা দেওয়া যাবে না, খুব বেশি ঘ্রাণ চলে আসবে। মশলাটা যখন কিছুটা ঠান্ডা হয়ে এসেছে তারপরে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এই মশলাটা অবশ্যই কালাভুনাতে ব্যবহার করার চেষ্টা করবেন। মশলাটা আমার রেডি হয়ে গেছে। এদিক থেকে মাংসটা আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন এখানে কিছু গোটা মশলা দিয়েছি। 1 টুকরো দিয়েছি দারচিনি, 3-4 টুকরো দিয়েছি এলাচ, 2টা তেজপাতা দিয়েছি, গোলমরিচ দিয়েছি 3-4টি, আরও লং দিয়েছি 3-4টি, আর কাবাব চিলি দিয়েছি 3-4টির মতো। যেহেতু আগেও আমি মশলা গুঁড়ো করে নিয়েছি, এজন্য এখানে আমি গোটা মশলাটা একটু কমিয়ে দিয়েছি। আর হাফ কাপের মতো এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, আর পেঁয়াজটা আমি একটু মোটা করে কেটে দিয়েছি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এখানে আমি জিরা পেস্ট দিয়েছি 1 টেবিল চামচের মতো, আর আদা রসুনের পেস্ট দিয়েছি 1.5 টেবিল চামচের মতো। আর এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি, আর এখানে আমি 1.5 টেবিল চামচের মতো লবণ দিয়েছি। কালো ভুনাটা যেহেতু একটু ভাজা ভাজা হয়, সেজন্য একটু লবণের পরিমাণটা বেশি লাগে। আর এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো। হলুদ গুঁড়োটা একটু বাড়িয়ে দিয়েছি, তাহলে কিন্তু একটু কালো ভুনার কালারটা কালো আসবে। আর এখানে 2 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়েছি। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, কারণ মাংসটা যখন ভাজা ভাজা হয়ে যায় ঝালটা একটু কমে আসে। 1 টেবিল চামচ উঁচু করে আমি দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো, আর আগে থেকে যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা 2 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করছি হাফ কাপের মতো। আর বেরেস্তা যে তেলটা বেঁচে গেছে সেই তেলটা আমি এখানে ব্যবহার করেছি। তেলটা দিয়ে দেবেন, আর এখানে কিছুটা নর্মাল তেলও দিয়েছি 2 টেবিল চামচের মতো। আর এখন খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। কালাভুনার কিন্তু মূল বৈশিষ্ট্য হচ্ছে মাখানো। এটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আপনাকে। প্রত্যেকটা মাংসর ভিতরে যেন মশলাটা খুব ভালো করে প্রবেশ করে। আর আপনার হাতের কাছে সময় থাকলে কিন্তু ম্যারিনেট করে 2 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। কালাভুনাতে মশলার পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে, কারণ এই মাংসটা একটু ভাজা ভাজা হয়, আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। আমি যেভাবে দেখানোর চেষ্টা করেছি আপনারা একবার বাসায় ট্রাই করতে পারেন। মাংসটা কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি হাড় চর্বি সহ মাংসটা নিয়েছি, আর মাংসগুলো একটু বড় করে কেটে নিতে হবে, তাহলে যেহেতু এই মাংসটা ভাজা ভাজা হয় মাংসগুলো ছোট হয়ে গেলে দেখতে ভালো লাগে না। মাংসের পিসগুলো কিন্তু আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। কালাভুনা তৈরি করতে চাইলে কিন্তু এখানে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। এখন আমি ঢেকে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি কিন্তু মাংসটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে, আর মাংসটা খুব ভালো করে মাখিয়ে নেবেন। আর এই কালাভুনাতে সলিড মাংসটা বেশি ব্যবহার করলে বেশি খেতে ভালো লাগে। অনেকে সলিড মাংসটা খেতে চায় না, তবে যদি আপনি কালাভুনা করে দেন তাহলে কিন্তু নিমিষে খেয়ে নেবে। আর আমি এভাবে দেখতেই পাচ্ছেন নেড়ে চেড়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু ঢেকে ঢেকে এভাবে কষিয়ে নিতে হবে চুলার আঁচটা মিডিয়াম রেখে। দেখতেই পাচ্ছেন নিশ্চয় যে উপরে তেল ভেসে উঠেছে। মাঝে মাঝে কিন্তু আমি এভাবে নেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। মাংসটা লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। চুলার আঁচটা মিডিয়াম রেখে 5-6 মিনিটের মতো মাংসটা এভাবে আমি কষিয়ে নিয়েছি। মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে যে মশলা যে কাঁচা গন্ধ আছে সেটা আর থাকবে না। এখন আমি চুলার আঁচটা লো করে দেব। লো করে দিয়ে ঢেকে আমি রান্না করব।
আর এই কালাভুনার মাংসটা রান্নার মূল উপায়ই হচ্ছে একবারে চুলার আঁচটা লো করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন নিশ্চয় যে চুলার আঁচটা কমিয়ে দেওয়ার পরে কতটা পানি বের হয়েছে। আর এই মাংসর পানি দিয়েই কিন্তু এই মাংসটা রান্না করে নিতে হবে। এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না, মাংসর পানি দিয়েই কিন্তু এই মাংসটা রান্না করতে হবে। আমি চুলার আঁচটা লো করে দিয়ে 40 মিনিটের মতো ঢেকে আমি রান্না করে নেব। চুলার আঁচটা কমিয়ে দিয়ে যখন আপনি মাংসটা সেদ্ধ করে নেবেন তখন কিন্তু এই মাংসটা খুব ভালো করে সেদ্ধও হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব বেশি মজা হয়। আর কালাভুনা রান্না করতে গেলে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে আপনাকে এভাবে মাংসটা সেদ্ধ করে নিতে হবে। যেহেতু এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করছি না, সেজন্য অবশ্যই চুলার আঁচটা একবারে কমিয়ে দিতে হবে। আর মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন যে এখনও পানি আছে, এই পানি দিয়ে কিন্তু মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর এই কালাভুনা রান্না করার কিন্তু মূল বৈশিষ্ট্যই হচ্ছে চুলার আঁচটা একদমই কমিয়ে দিয়ে অল্প আঁচে মাংসটা সেদ্ধ করে নিতে হয়। যেহেতু এখানে কোনো পানি দেইনি সেজন্য মাঝে মাঝে কিন্তু আমি ঢাকনাটা উঠিয়ে এভাবে একটু নেড়ে দিচ্ছি। মাংসটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে উপরে তেল ভেসে উঠেছে আর মাংসটা 80% মতো সেদ্ধ হয়ে গেছে। আর এই কালাভুনা মানেই কিন্তু যে কালো হতে হবে এমন কিন্তু নয়, তবে আমি এই মাংসটা আরও কিছুক্ষণ রান্না করব, এমনি এমনি কালার চলে আসবে। আর এখন এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজগুলো একটু মোটা করে কেটেছি আমি। আর মাংসটা যেহেতু 80% যখন সেদ্ধ হয়ে যাবে তখন এই পেঁয়াজটা দেবেন, সুন্দর একটা ঘ্রাণ আসবে। আগে থেকে যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখনও আবারও 2 টেবিল চামচের মতো দিয়েছি, দিয়ে আরও কিছুক্ষণ এভাবে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি আর এভাবে ভেজে নিতে হবে। আর মাংস থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মাংসটা কিন্তু 100% সেদ্ধও হয়ে গেছে আর কালাভুনার কালারটাও চলে এসেছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়। আর এই মাংসটা যদি চুলার আঁচটা একদম লো করে দিয়ে সেদ্ধ করে নেন তাহলে মশলাটা ভিতরে প্রবেশ করে আর কালাভুনাটা খেতেও অনেক বেশি মজা হয়। এখন কিন্তু আমি বাগার দিয়ে নেব। কালাভুনাটা কিন্তু তৈরি হয়ে গেছে আর কালাভুনা তৈরি করতে গেলে অবশ্যই আপনাকে বাগার দিতে হবে। আর এই বাগারটাই কিন্তু কালাভুনার টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। আর আমি যে মশলাটা তৈরি করেছি সেটা একবারেই আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি, এখানে একে একে দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু আমি 1.5 কেজি মাংসের জন্য মশলার পরিমাপটা ঠিক রেখেছিলাম। এখন আমি বাগার দিয়ে দিচ্ছি আর অবশ্যই সরিষার তেল দিয়ে এই বাগারটা দিতে হবে আপনাকে। এখানে আমি 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি আর এখন এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন কুচি। এই বাগারটা কিন্তু এই মশলাগুলো দিয়েই দেবেন, তাহলে কালাভুনার কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আমি যে পরিমাপগুলো দেখিয়েছি সেভাবে আপনারা তৈরি করে দেখতে পারেন, রাজশাহীর কিন্তু কালাভুনার টেস্টটা পেয়ে যাবেন। আর আমি যেহেতু রাজশাহীর মেয়ে সেজন্য আমি রাজশাহীর কালাভুনাটা শিখেছি এভাবেই তৈরি করতে হয়। আর রসুনটা কিন্তু পরে দেবেন, তাছাড়া কিন্তু রসুনটা পুড়ে যাবে। পেঁয়াজ আর রসুন যখন কিছুটা নরম হয়ে এসেছে তখন 1 ইঞ্চি পরিমাণ চিকন করে কেটে রাখা আদা কুচি দিয়েছি। আর আদা কুচিটা পরে দেবেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এভাবে যদি আপনি বাগার দিয়ে কালাভুনাটা তৈরি করেন গোটা বাড়ি কিন্তু ঘ্রাণে মৌ মৌ করবে, আশেপাশে সবাই কিন্তু জেনে যাবে যে খুব সুন্দর কালাভুনা তৈরি হচ্ছে। এখন আমি শুকনা মরিচ দিয়ে দিলাম 4টির মতো। আর এই শুকনা মরিচটাও কিন্তু আপনাকে দিতে হবে। আমি বাগারে যেগুলো ব্যবহার করেছি সব কিছুই ব্যবহার করার চেষ্টা করবেন। কালাভুনার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন নতুন নতুন ও সহজ রেসিপি দেখার জন্য। এখন আমি এই বাগারের মধ্যে আগে থেকে কিছুটা মাংস, এখানে কষানো মাংসটা এখানে দিয়ে দিচ্ছি। আর এভাবে আমি পুরো মাংসটা দেব না, কিছুটা মাংস দিয়ে এভাবে আমি নেড়ে কিন্তু আমি ঢেকে দিচ্ছি যাতে বাগারের পুরো ফ্লেভারটা চলে আসে। এখন আমি কিন্তু 2 মিনিটের মতো ঢেকে এভাবে রেখে দেব, যে আমি যে সরিষার তেল দিয়ে যে বাগারটা দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। এভাবে আমি চুলার আঁচটা একবারে লো করে দিয়ে 2 মিনিটের মতো ঢেকে নিয়েছি। ঢেকে রেখে দিয়ে এখন যে আমি অবশিষ্ট মাংসটা আছে সেখানে দিয়ে দিলাম। বাগারের মাংসগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে কিন্তু মজাদার কালাভুনা। আর এভাবে কিন্তু আপনি কালাভুনাটা তৈরি করতে পারেন। কালাভুনা তৈরি করার জন্য কিন্তু কোনো রকমে টক দই দেওয়ার প্রয়োজন নাই, যদি আপনি চুলার আঁচটা লো করে দিয়ে মাংসটা সেদ্ধ করে নেন। কিন্তু দমে রেখেছিলাম 2 মিনিটের মতো, এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এই কালাভুনাটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর কালাভুনা একটু ভাজা ভাজা হয়, কালাভুনাতে কোনো রকম ঝোল রাখার প্রয়োজন নেই। এখন আমি সার্ভ করছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এই কালাভুনাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আমি যে রেসিপিতে দেখিয়েছি একবার বাসায় ট্রাই করতে পারেন, ট্রাই করলেই বুঝতে পারবেন যে আসলে এইভাবে কালাভুনাটা তৈরি করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়।
আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই কালাভুনাটা তৈরি করেছি। নতুন রাঁধুনিরা কিন্তু চেষ্টা করতে পারেন এভাবে কালাভুনাটা তৈরি করতে। কালাভুনা তৈরি করতে কিন্তু খুব বেশি মশলারও প্রয়োজন হয় না, যে ঘরে থাকা মশলা দিয়েই কিন্তু আপনি এরকম মজার কালাভুনা তৈরি করে নিতে পারেন। উপরে কিছুটা বেরেস্তা ছিটিয়ে দিয়েছি আমি। এখন গরম গরম ভাত, পরোটা, নান, রুটি সব কিছুর সাথে কিন্তু অনেক বেশি মজা হয় এই কালাভুনাটা খেতে। একবার যদি আপনি এভাবে কালাভুনা রান্না করা শিখে যান, তাহলে কিন্তু আর কখনো মাংস আপনি অন্যভাবে রান্না করবেন না, এই কালাভুনা করেই খেয়ে নেবেন। এত বেশি মজা হয়। আশা করছি আজকে আমার এই কালাভুনা রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নতুন নতুন অনেক সহজ মজার রেসিপি আসছে। আজ বিদায় নিয়ে নেব। চলে আসবো আবার অন্য কোনো নতুন সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।